তো যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি 80-80 পেতে চাও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে। কারণ তোমরা জানো ইউটিউবে একমাত্র ডিজিটাল ফিলোসফি টিউশন আমার, যেখানে পড়লে আর আলাদা কোনো টিউশন নিতে লাগে না। তো আমি এখন তোমাদের যে ক্লাসটা করাচ্ছি, তোমরা অনেকে আমাকে মেসেজ করছো যে অমাধ্যম অনুমান থেকে স্যার এসে কি পড়বো বুঝতে পারছো না। তো আমি বলছি আমার ফুল টিউশনটাই কমপ্লিট হয়ে গেছে। তো ঠিক আছে, তোমরা মেসেজ করছো যখন আমি বলে দিচ্ছি। আরেকটা বিষয়ের সঙ্গে আর এটাও বলে দিচ্ছি যে এই অমাধ্যম অনুমান থেকে এই এসিকিউগুলো যে লিখেছি এগুলো পড়ার সাথে আর কি বিষয়টা তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যেটা 8 মার্কসেরও কাজে লাগবে, সেটা লজিকেরও কাজে লাগবে। ওভারঅল এখান থেকে মনে রাখবে অমাধ্যম অনুমান থেকে 8 নাম্বারে লজিক আসবে, 8 নাম্বারে নোট আসবে, আর হচ্ছে 1 নাম্বারের এসকিউ আসবে। তো আমি তোমাদের এসকিউগুলো তুলে ধরছি, সঙ্গে আর কি বিষয়টা তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই 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 মানে এসকিউর ক্ষেত্রে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। তো প্লিজ নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে, ঠিক আছে? আর প্রোফাইলটা ভিজিট করে সরাসরি পুরো টিউশনটা কিন্তু তোমরা প্লে লিস্টে কিন্তু পেয়ে যাবে। তো দেখো, প্রথমত এই অমাধ্যম অনুমান থেকে আমরা কিন্তু লজিক করেছি, নোটও করেছি। আমি একটা কথা বলছি, শুধু অমাধ্যম অনুমান না, বাকি চ্যাপ্টারগুলো তোমরা পড়ে নেবে। ফুল টিউশনটা তোমরা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, মেইন ক্লাস এক্সট্রা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তোমরা প্লে লিস্টে যাবে, যুক্তি অধ্যায় কমপ্লিট, এমসিকিউ কমপ্লিট, বচন অধ্যায় এমসিকিউ কমপ্লিট, নোট কমপ্লিট, বচনের বিরোধিতা, অমাধ্যম অনুমান, এই যে অমাধ্যম অনুমান, নিরপেক্ষ ন্যায়, প্রাকল্পিক বৈকল্পিক, বুলীয় ভাষ্য, বেঞ্চিত্র, সত্য, ট্রুথ ফাংশন, আরো অনুমানের স্বরূপ, কারণ, মিলের পরীক্ষামূলক, আরো মূলত, এই যে 12টা চ্যাপ্টার সব কিছু কমপ্লিট, পুরোটা একদম সুন্দর করে সাজানো আছে, প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবে। তো চলো, আবর্তন কাকে বলে, এখান থেকে এসিকিউ যেটা পড়তে হবে, লজিক তো আমরা করেছি, তো আবর্তনীয় কাকে বলে আরও কিছু বিষয় বলছি এখানে, তোমরা সেটা মনে রাখবে। আবর্তনীয় কাকে বলে, আবর্তনের ক্ষেত্রে হেতু বাক্যটিকে বলে আবর্তনীয়। বিবর্তনীয় কাকে বলে, বিবর্তনের ক্ষেত্রে হেতু বাক্যটিকে বলে বিবর্তনীয়। 3 নাম্বার, আবর্তিত কাকে বলে, আবর্তনের ক্ষেত্রে সিদ্ধান্তটিকে আবর্তিত বলে। বিবর্তিত কাকে বলে, বিবর্তনের ক্ষেত্রে সিদ্ধান্তটিকে বিবর্তিত বলে। ও বচনে আবর্তন সম্ভব নয় কেন, ও বচনের আবর্তন করলে আবর্তনের ব্যাপ্যতার নিয়মটি লঙ্ঘিত হয়, তাই ও বচনে আবর্তন সম্ভব নয়। নেক্সট প্রশ্ন, আবর্তন কাকে বলে, যে অমাধ্যম যুক্তিতে হেতুবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদ যথাক্রমে সিদ্ধান্তের বিধেয় ও উদ্দেশ্য পদ হয় এবং হেতুবাক্যের ও সিদ্ধান্তের গুণের পরিবর্তন হয় না এবং উভয়ের অর্থের কোনো পরিবর্তন হয় না, সেই অমাধ্যম যুক্তিকে আবর্তন বলে। এবার চলো নেক্সট হচ্ছে আবর্তনের দুটি নিয়ম লেখো। এই যে আবর্তন আমরা যে লজিকটা করেছি, এই যে আবর্তন বলো বিবর্তন বলো, যে লজিকগুলো আমরা করলাম সেই লজিকগুলো শুধু তোমার 8 মার্কের না, সেই লজিকগুলোর কিছু নিয়ম আছে, যেমন আবর্তনের নিয়ম, বিবর্তনের নিয়ম। এই নিয়মটার যে এই যে 4টা নিয়ম লিখে দিয়েছি, আবর্তন নিয়ম, বিবর্তনের নিয়ম যে লিখে দিয়েছি সেগুলো, প্লাস আবর্তনের যে বিবর্তনের যে লজিকগুলো, এই যে আবর্তন বিবর্তন, বিবর্তনে আবর্তন, আবর্তনে বিবর্তন, তারপর আবর্তন ও বিবর্তন, বিবর্তন আবর্তন, আবর্তন, বিবর্তন, এই যে লজিকগুলো আমি করে দিয়েছি, এই সমস্ত লজিকগুলো কিন্তু তোমাদের যেমন শর্ট প্রশ্নে আসবে ঠিক তেমনি নোটেও কিন্তু তোমার, নোট বলছি মানে লজিকের ক্ষেত্রে লজিকে কাজে লাগবে, আর নোটের ক্ষেত্রে কি এই আবর্তনের নিয়ম আর বিবর্তনের নিয়মগুলো আবার নোটে কাজে লাগে। তো এই দুটো নিয়ম কিন্তু তোমরা আমি যে নোটগুলো লিখে দিয়েছি সেগুলোর সাথে সাথে কিন্তু যারা নোট মনে ভাবছো যে নোট লিখবো, সেই নিয়মগুলো কিন্তু আমি বলে দিয়েছি ক্লাস করে, আমি কিন্তু এক্সট্রা ক্লাসে বুঝিয়ে দিয়েছি যে আবর্তনের নিয়মগুলো শুধু এই লজিকের ক্ষেত্রে লাগে না, এই নিয়ম যে 4টা নিয়ম, এই নিয়মগুলো আবার তোমাদের যেমন শর্ট প্রশ্নে কাজে লাগবে ঠিক তেমনি আবার ব্রড প্রশ্ন কিন্তু ঢুকিয়ে দেয়। আরেকটা কথা, এই যে এখন যে শর্ট প্রশ্নগুলো দেখছো এগুলো আমি এমনভাবে লিখে দিয়েছি, মানে শর্ট প্রশ্ন পড়লে শর্ট প্রশ্ন হয়ে যাচ্ছে, সঙ্গে কি ব্রড প্রশ্নের সঙ্গে ঢুকিয়ে দিতে পারে, এটা কোনো ঠিক নেই। তাই এই কথাটা মনে রাখবে, শুধু এই অধ্যায় না, বাকি প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে তোমরা কিন্তু এই কথাগুলো মনে রাখবে। এমসিকিউর প্রশ্ন শুধু এমসিকিউ তো না, এসিকিউ তো আসতে পারে, আবার নোটের যে প্রশ্নটা শুধু নোটে নয়, সেটা কিন্তু তোমার হচ্ছে শর্ট প্রশ্ন চলে আসতে, এই বিষয়টা। তার মানে কি, যা যা পড়ানো হয়েছে সেগুলো পড়তে হবে, তাহলে আমার আর কোনো চিন্তা নেই, এই কথাটা কিন্তু মাথায় মনে রাখতে হবে। এটা ফিলোসফির ক্ষেত্রে, আমি অন্য কোনো সাবজেক্টের ক্ষেত্রে বলছি না, এখানে কিন্তু এইভাবে প্রশ্নগুলো হয়। তাহলে আবর্তনের দুটি নিয়ম লেখো। আবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ, আবর্তিত বচনের বিধপদ হবে। 2 নাম্বার, আবর্তনীয় বচনের বিধপদ, আবর্তিত বচনের উদ্দেশ্যপদ, এগুলো আমি সব আবর্তন করার সময় করে দিয়েছি। 2 নাম্বার, বিবর্তনের দুটি নিয়ম লেখো। বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ, বিবর্তিত বচনের উদ্দেশ্যপদ হবে। 2 নাম্বার হচ্ছে বিবর্তনীয় বচনের বিধপদের বিরুদ্ধ পদ, বিবর্তিত বচনের বিধপদ হবে। নেক্সট হচ্ছে আবর্তন কত প্রকার ও কি কি। আবর্তন 2 প্রকার, সরল আবর্তন, অসরল আবর্তন। নেক্সট, সরল আবর্তন বা সম আবর্তন কাকে বলে, যে আবর্তনের ক্ষেত্রে আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ ও পরিমাণ অভিন্ন রেখে উদ্দেশ্য বিধেয়কে ন্যায়সঙ্গতভাবে স্থান পরিবর্তন করা হয়, তাকে সরল আবর্তন বা সম আবর্তন বলি। কোন কোন বচনের সরল আবর্তন সম্ভব, ই এবং আই বচনের সরল আবর্তন সম্ভব।
নেক্সট, অসরল আবর্তন কাকে বলে? যে আবর্তনের ক্ষেত্রে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ অভিন্ন রেখে পরিমাণ এবং উদ্দেশ্য ও বিধকে ন্যায়সঙ্গতভাবে স্থান পরিবর্তন করা হয় তাকে অসরল আবর্তন বলে। আমি যা যা লিখে দিয়েছি সেটা প্রত্যেকটা অধ্যায় প্লে লিস্টে যাবে, যা যা লেখা আছে সবগুলোই তোমাদের কাজে লাগবে। তাহলে তুমি এমসিকিউ যেমন করতে পারবে, এসিকিউ করতে পারবে, লজিকও করতে পারবে, নোটও করতে পারবে, সব পুরোটাই একদম সিলেবাস ভিত্তিক অ্যান্ড সাজেশন ভিত্তিক। নেক্সট প্রশ্ন, কোন বচনের আবর্তন অসরল আবর্তন? এ বচনের আবর্তন অসরল আবর্তন। নেক্সট প্রশ্ন, একটি সরল আবর্তনের উদাহরণ দাও। যেমন উদাহরণটা হচ্ছে কোনো মানুষ নয় দেবতা ই বচন, অতএব সিদ্ধান্ত কোনো দেবতা নয় মানুষ। এটা হচ্ছে সরল আবর্তন, মানে আবর্তন যেটা হয় সেটাকে, যেমন ই বচনের আবর্তন ই, এটাই। নেক্সট প্রশ্ন, একটি অসরল আবর্তনের উদাহরণ দাও। সকল মানুষ হয় মরণশীল এ বচন, কোনো কোনো মরণশীল জীব হয় মানুষ। এই যে এ বচনের আবর্তন যেটা করি এটাকে বলা হয় অসরল আবর্তন। নেক্সট, বস্তুগত বিবর্তনের কথা কে বলেন? যুক্তিবিজ্ঞানী বেইন। নেক্সট প্রশ্ন, বস্তুগত বিবর্তন কাকে বলে? অর্থের পরিবর্তন না করে বাস্তব অভিজ্ঞতার উপর নির্ভর করে যে বিবর্তন করা হয় তাকে বস্তুগত বিবর্তন বলে। নেক্সট, বস্তুগত বিবর্তনের একটি উদাহরণ দাও। যুদ্ধ হয় অমঙ্গলজনক এ বচন, অতএব শান্তি হয় মঙ্গলজনক। এটা আমি কালকেই বুঝিয়েছি, তোমাদের এক্সট্রা ক্লাসেও বুঝিয়ে নোট তো আমি আগে বুঝিয়েছি, কালকে যারা বুঝতে পারিনি কালকে এক্সট্রা ক্লাসে আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি বস্তুগত বিবর্তনটা। তো ভালো করে দেখো বস্তুগত বিবর্তনের উদাহরণ। নেক্সট প্রশ্ন, বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায়? উত্তর না। নেক্সট প্রশ্ন, বিরুদ্ধ পদ কাকে বলে? কোনো পদের সকল বিপরীত পদের সমষ্টিকে বলে বিরুদ্ধ পদ, যেমন মানুষ পদের বিরুদ্ধ পদ অমানুষ। নেক্সট, বিবর্তন প্রক্রিয়ার ভিত্তি কি? বিরোধবাদক নীতি এবং দ্বি নিষেধক নীতি। এটাই হচ্ছে বিবর্তন প্রক্রিয়ার ভিত্তি কি? উত্তর হচ্ছে বিরোধবাদক নীতি এবং দ্বি নিষেধের নীতি। হ্যাঁ, তো এই হচ্ছে তোমাদের আবর্তন থেকে, মানে আবর্তন বলছি অমাধ্যম অনুমান থেকে তোমাদের কিন্তু এসএকিউ প্রশ্ন আসবে, যেটা আসবে তোমাদের কিন্তু 1 নাম্বার। ঠিক আছে, 1 নাম্বার আসবে টোটাল এই অধ্যায় থেকে। লজিক আসবে 8, অথবা দিয়ে নোট আসবে 8, অথবা তারপর একটা আসবে এসিকিউ। সেই এসিকিউটা লজিক থেকেও তুলে দিতে পারে, যে কোনো একটা বলতে পারে যে আবর্তন করো, একটা বচন দিয়ে আবর্তন করো, সেটা বলতে পারে। তো কিভাবে আরো কি কি আসতে পারে সেগুলো তো আমি এক্সট্রা ক্লাসে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, আর সঙ্গে এগুলো আর লজিকগুলো পড়লেই ব্যাস। এগুলো যেমন পড়তে হবে, এর সাথে লজিকগুলো কিন্তু এখানে তোমাদের মধ্যে আবর্তনের, মানে তোমার এসএকিউতে কিন্তু ঢুকিয়ে দিতে পারে, তাই লজিকগুলো লাগবে। আরেকটা কথা, নোটগুলো যে পড়ছো নোটের অংশও কিন্তু তোমাদের কিন্তু এখানেও দিতে পারে। তো এই কথাটা কিন্তু তোমরা মনে রাখবে যে নোট শুধু নোট পড়বো না, এটা পড়বো, সবই কাজে লাগবে। যা পড়ানো হয়েছে পুরোটা সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক, যদি 100% রেজাল্ট করতে হয়। আর যদি তুমি ভাবো যে আমি শুধু পাস করতে চাই, তাহলে পাস কেন? আমি গ্যারেন্টি দিয়ে বললাম, যা যা লিখে দেওয়া হয়েছে, যা যা এমসিকিউ এসিকিউ নোট করে দেওয়া সেগুলো পড়ো। শুধু তুমি পাশের চিন্তা করছো তো আমি গ্যারেন্টি দিয়ে বললাম তুমি 60 নিচে নামবে না, 60 নিচে নামবে না। মানে তুমি যদি লজিকগুলো ভাবছো আমি যে এই এটা এক্সট্রা ক্লাস করবো না, এগুলো তাও তুমি ভাবো, তো যা লিখে দাও তাহলে তোমার 60 নিচে নাম্বার নামবে না। আর তুমি যদি ভাবো যে আমার সব কিছু, যে মেইন ক্লাস এক্সট্রা ক্লাস কিভাবে প্রশ্ন ঘুরিয়ে আসছে, এগুলো যদি সব কিছু পড়ো 100% বললাম একদম ফুল মার্কস গ্যারেন্টি, যদি তুমি সেভাবে পড়ো। ঠিক আছে, এখন তোমাদের ডিসিশন তোমরা কিভাবে পড়বে। আর মেইন ক্লাসের সাথে এক্সট্রা ক্লাস লজিকগুলো করো, কেউ আটকাতে পারবে না। তো এই অধ্যায় যেমন পড়ানো হয়ে গেছে, বাকি অধ্যায়গুলো তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিবে। ফুল টিউশন কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আরেকটা কথা, যাদের যাদের কোন অধ্যায় বুঝতে অসুবিধা হচ্ছে, কোন অধ্যায় নোট পাওনি, তোমরা মেসেজ করতে পারো, আমি তোমাদের শেয়ার করবো, আর আমার এক্সট্রা ক্লাস চলতেই থাকবে। প্লিজ শেয়ার করবে যাদের টিউশন দরকার। আর ফুল টিউশনটা তোমরা ভালো করে জানো, প্লে লিস্টে কিন্তু পেয়ে যাবে। প্লে লিস্টে একদম যুক্তি থেকে আরো মূলত 12টা অধ্যায় কমপ্লিট সিরিয়ালি সাজানো আছে, পেয়ে যাবে। তো অমাধ্যম অনুমান থেকে 2 ধরনের প্রশ্ন আসবে, একটা নোট আসবে 8 আর একটা লজিক আসবে। তো নোটও করিয়ে দিয়েছি, লজিকও করিয়ে দিয়েছি, প্লাস এই যে এসিকিউটা আমি বুঝিয়ে দিলাম যে এসিকিউগুলো এইভাবে প্রশ্ন হতে পারে, লজিকের প্রশ্ন, এগুলো পড়ার সাথে সাথে লজিকগুলো এখানে ঢুকিয়ে দিতে পারে। শুধু এই অধ্যায় না, বচন অধ্যায়ের ক্ষেত্রেও তাই। ঠিক আছে, এরকম প্রত্যেকটা বচন অধ্যায় পড়বে। 8 জন্য বচন অধ্যায় আসবে, অমাধ্যম অনুমান থেকে আসবে, এখান থেকে 8 মার্ক লজিক নোট, বচন অধ্যায় থেকে লজিক নোট, তারপর নিরপেক্ষ ন্যায় থেকে লজিক আসবে, নোটও আসবে। নোট বলতে কি টিকা,
তারপর কি মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে ওখানে এক ধরনের প্রশ্ন হবে, সেটা যেটা লিখে দিয়েছি সেগুলোই প্রশ্ন, ওটা এক ধরনের প্রশ্ন, যে সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা মিলের পরীক্ষা, যেমন ব্যতিরিকী পদ্ধতি দিয়েছি, সহপরিবর্তন পদ্ধতি দিয়েছি, এই যে দুটো নোটই হচ্ছে কিভাবে আসে আমি একটা উদাহরণের সাহায্যে, আর একটা দুটো নোট পড়লেই হয়ে যাবে, ঠিক আছে। আর ওখান থেকে যে শর্ট প্রশ্ন লিখে দিয়েছে সেগুলো পড়লে হবে, ওগুলো ঘুরে আসার কোনো চান্স নেই, ওগুলো যা লিখে দিয়েছে সেভাবেই কমন পেয়ে যাবে, ঠিক আছে। আর আরোহমূলক দোষ থেকে দুই ধরনের প্রশ্ন হয়, একটা উদাহরণ আর দোষ টিকা থেকে একটা নোট, আর একটা হচ্ছে উদাহরণের সাহায্যে, তো সেগুলো লিখে দিয়েছি। আর বাকি চ্যাপ্টার শর্ট প্রশ্ন যেমন আছে তোমার কারণ চ্যাপ্টার, আরো অনুমানের স্বরূপ, ওগুলো থেকে যা যা লিখে দিয়েছি, এরকম প্রত্যেকটা অধ্যায় থেকে তোমরা দেখবে প্লে লিস্টে যাও, সিরিয়ালি সুন্দর করে সাজানো আছে, সবগুলো পড়ে নাও। যেটা একমাত্র লজিক অধ্যায় থেকে প্রশ্ন ঘুরিয়ে আসে, লজিকের প্রশ্ন নোটে দিতে পারে, লজিকের প্রশ্ন নোটে দিবে না, মানে লজিকের কোন এই অধ্যায় থেকে একমাত্র আবর্তন আর বিবর্তনের অংশটা, কিন্তু এই যে নিয়ম যে অংশটা সেটাই একমাত্র নোটে দেয়। তাই এগুলো তো আমি লিখিয়েছি, এগুলো আলাদা করে আর লেখানোর কিছু নেই। তো প্লিজ ক্লাসগুলো করো আর শেয়ার করো।